হ্যালো ওয়ান ওয়েলকাম টু আরসি এডুকেশন, যেখানে তোমার ইচ্ছেগুলো পাবে ওড়ার ডানা, তোমার ব্যাপ্তি হবে আকাশ, আর তোমার প্রচেষ্টা হবে নিরন্তর, না নিয়ে কোনো অবকাশ। আর তোমাদের এই কেরিয়ার তৈরি করার পথে হিসেবে আছে সদ্য স্যার, টিম আরসিএ অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড হিসেবে। তো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে থেকে সবাই পড়াশোনা করছো এবং নিজের ফোকাসটাকে ঠিক রেখে এগিয়ে যাচ্ছ। এবং আমার বিশ্বাস, তোমরা যদি এরমভাবেই নিজে নিরন্তর প্রচেষ্টা করে যাও, এক না একদিন তোমরা সাকসেস অবশ্যই পাবে। আজকের আলোচনার বিষয় বস্তু হলো এনইপি, নিউ এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটাই বলবে। তো এডুকেশন, যার অর্থ হলো টোটাল ডেভেলপমেন্ট। এডুকেশনের আসল মানে কিন্তু হচ্ছে টোটাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একজন স্টুডেন্টের সার্বিক বিকাশ। অর্থাৎ একজন এডুকেশন মানে একজন ছাত্র বা ছাত্রীর তার সামগ্রিক বিকাশ, সে কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না। এবং সেই আধারকে, সেই চিন্তাধারাকে, সেই থিওরিকে মাথায় রেখেই নিউ এডুকেশন পলিসি 2020 কেন্দ্র সরকার এই বছর নিয়ে এলো। তো এই এনইপির চুলছেরা বিশ্লেষণ করার আগে খুব একটা লাইন, অনেক পরিচিত লাইন বলতে বলতে ইচ্ছে করছে কি, মুঝসে ভারী মেরা বস্তা কোই ইসে কর দে সস্তা, মুঝসে ভারী মেরা বস্তা কোই ইসে কর দে সস্তা। এই যে হিন্দি রাইমিংটা, যেটা প্রাইভেট স্কুলে ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়ানো হয়, এটা মানেটাই হচ্ছে কি, আমার বস্তাটা এত ভারী আছে, মানে আমার পড়াশোনার এত লোড আছে কি আমি সোজাভাবে হাঁটতে পারছি না, তাই তো। আর এই সোজাভাবে হাঁটতে না পারার ফলে আজকে আমাদের এডুকেশন সিস্টেমে এত গন্ডগোল, এত গোলযোগ, দিনের পর দিন এত বেকারত্ব বেড়ে যাচ্ছে। আজকের এই যে এনইপি 2020, এই যে থিওরিটা, এই থিওরিটা বলতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বসে অনেকদিন আগেই চিন্তা করেছিলেন, যার প্রধান উদ্দেশ্যই ছিল যে ছাত্রছাত্রীদের নান্দনিক বিকাশের প্রয়োজন। একটা বেগ রিমার্স ছিল খুব, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, হোয়েন আই ওয়াজ স্টুডেন্ট, যখন তুমি স্টুডেন্ট ছিলে, আমি স্টুডেন্ট ছিলাম, তখন কি ছিল কি, যার ম্যাথে কম নাম্বার আছে সে সায়েন্স নিতে পারবে না, যার ফিজিক্সে কম নাম্বার আছে সায়েন্স নিতে পারবে না, যার অ্যাকাউন্টসে কোনো জ্ঞান নেই ও কমার্স নিতে পারবে না, হিস্ট্রি না জানলে হিস্ট্রি নিতে পারবে না। তাহলে কি হলো, যদি কোনো ভালোবাসার কোনো সাবজেক্ট ছিল, তবুও সে সেটা পড়তে পারতো না যদি তার নম্বর সেই বিষয়ে কম থাকতো। তার মানে কি, তখন পড়াশোনাটা ছিল একটা ট্রেডমার্ক, ছিল যে এতটা নম্বর পেতে হবে। আমার কাছে আমার একটাই প্রশ্ন, যে পড়াশোনাটা কখনোই কোনো মানুষের সাকসেস হওয়াটা নাম্বারের উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, সেটা নির্ভর করে যে সেই ব্যক্তিটা, সেই স্টুডেন্টটা কতটুকু জানে। তাই এডুকেশন সিস্টেমটা সবসময় হবে বাই হার্ট লার্নিং। পড়াশোনা সবসময় বাই হার্ট করতে হবে, পড়াশোনা কখনো নম্বরের জন্য পড়তে হবে না। আর এই পুরনো প্রথাটাকেই ভেঙে দিল এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন পলিসি। এই নিউ এডুকেশন পলিসিতে অনেক ছোটো ছোটো প্রশ্ন, যাদের মনে প্রশ্ন আছে যে এই পলিসিটা কি হচ্ছে, কেমনভাবে এটাকে ইমপ্লিমেন্ট হবে, কি জিনিস, সেগুলো সবই বিশ্লেষণ পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। স্যারের গাইডলাইন মেনে এই ভিডিওটা শুরু করছি। ছাত্র হোক, ছাত্রী হোক, বা যে কোনো অভিভাবক এবং সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই জানা উচিত এনইপির আসল উদ্দেশ্যটা কি। জাস্ট টেক এ লুক। এখানে একটা রিপোর্ট আছে ন্যাশনাল এডুকেশন পলিসির ওপরে। নিউ দিল্লি, 8 August. The much awaited new education policy 2020 was finally approved by the Union Cabinet on 29 July. The changes have been brought in the policy after 34 years. The policy aims to transform India into vibrant knowledge society, making both school and college education more holistic, flexible, multidisciplinary. The highlights of the NEP are a single regulator for all higher education institutions, multiple entry and exit, option in degree courses, discontinuation of MPhil program, common entrance exams for university. The cabinet also approved changing the name of HRD Ministry to Education Ministry. The NEP evoked mixed reactions from political leaders. PM Narendra Modi said that the NEP is much awaited reform in the education sector, which will transform millions of lives in the time to come. Home Minister Amit Shah said that NEP contributes to overall development of children across this country. On the other hand, the CPM hit out at the government after the Union Cabinet approved the NEP. তো সো এই যে রিপোর্টটা আছে, এই রিপোর্টটা কিন্তু 3টে পার্টে আছে। প্রথম আছে ইন্ট্রোডাকশারি, আর নেক্সট আছে মিডিলটাতে দেওয়া আছে পুরো এনইপিটা কী, অ্যাকচুয়ালি নিউ এডুকেশন পলিসিটা কী সেটা দেওয়া আছে। আমি এগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে তোমাদেরকে বলে দেবো।
তো এইখানে কিন্তু এইটাতে আমি কতগুলো নিউ টার্ম, এই 3টে নিউ টার্মের উপর ডিপেন্ড করে আছে এনইপি। যারা মেন্সের জন্য তৈরি করছো, নিজেকে তৈরি করছো, তাদের কিন্তু এই রিপোর্টটা তো কাজে লাগবেই। এবং এই যে 3টে ওয়ার্ড তোমাদের ভোকেবকে অনেকটা স্ট্রং করবে। এই 3টে ওয়ার্ড হলো হলিস্টিক, দেখতে পাচ্ছ সবাই, হলিস্টিক, ফ্লেক্সিবল, মাল্টিডিসিপ্লিনারি। এই 3টের উপরে ডিপেন্ড করে আছে এনইপি। আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। ইয়েস, হলিস্টিক, ফ্লেক্সিবল অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি, এই 3টে ওয়ার্ডের উপর ডিপেন্ড করে আছে এনইপি। লেট মি ক্লিয়ার। ওকে, সো মাল্টিডিসিপ্লিনারি মানে হচ্ছে, দ্য ডেফিনেশন অফ মাল্টিডিসিপ্লিনারি ইজ সামথিং দ্যাট কম্বাইন্স সেভারাল ফিল্ডস অফ স্টাডি অর একাডেমিক ইন্টারেস্ট। তার মানে হচ্ছে যে অনেকগুলো বিভিন্ন বিষয় নিয়ে তুমি একসঙ্গে পড়তে পারবে, যেটা তোমার ইন্টারেস্ট আছে, সেই যে সিস্টেম, সেটাকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি। তার মানে ইউ ক্যান স্টাডি, when you study science, math, history, English combination combo, this is called multidisciplinary education system. Next one is holistic. Holistic means total, encompassing the whole of a thing and just the part. টোটাল জিনিস, পুরো সামগ্রিক বিকাশ 360 ডিগ্রি, এটা নিয়ে পরে আলোচনা আছে যে 360 ডিগ্রি সিস্টেম আছে একটা। মার্কশিট কীভাবে তৈরি করা হবে সেটা কিন্তু 360 ডিগ্রি থিওরির উপর তৈরি করা আছে। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে এবল টু ইজিলি মডিফাইড টু রেসপন্ড অল্টারেড সার্কামস্টেন্স। ঠিকই বললাম মনে হচ্ছে, এবল টু ইজিলি মডিফাইড টু রেসপন্ড অল্টারেড সার্কামস্টেন্স, মানে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া। এই গেল মোটামুটি। তাহলে এবারে এখন প্রশ্ন হচ্ছে যে এনইপি কি, এমটা কি হলো, এর এম কি আছে, কখন চালু হলো, একটাই বাকি। চলো আলোচনা করে দিচ্ছি। এম, এনইপির এম, নিউ এডুকেশন পলিসির এমটা ছিল, দেখো ভালো করে শোনো, এটা ইম্পর্টেন্ট জিনিস। ইন্ডিয়া এ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার, মানে ইন্ডিয়াকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার করতেই হবে। দিস রিফর্মস উড ট্রান্সফর্ম দ্য লাইফ অফ মিলিয়ন্স ইন্ডিয়ান্স, এবং শিওরলি এটা ভারতবর্ষের লক্ষাধিক মানুষের অনেক উন্নতি হবে। এবং সেই জন্যে এটাকে অনেকে আবার লাইট বাট টাইট থিওরি বলেছে। কি বলেছে? লাইট বাট টাইট থিওরি। কি থিওরি? লাইট বাট টাইট থিওরি। লাইট তো অবশ্যই, কিন্তু মাঝে মাঝে বস টাইটও আছে, অনেক শক্ত আছে। যখন এটার ভিতরে আমরা যাব তখন দেখতে পাবো যেটার মধ্যে অনেক কিছু আছে, বাট ইট ওয়াজ নট ইজি। কিন্তু তুমি ভালোবেসে করবে, ডেফিনেটলি শিওর। যারা নেক্সট জেনারেশন, যারা এইটা সিস্টেমের মধ্যে নিজেকে নিমজ্জিত করে, তারা কিন্তু ভালোবেসে অবশ্যই পড়াশোনা করবে। এটা ইমপ্লিমেন্ট হবে, লাগু হবে 2021-2022 মোস্ট প্রবাবলি। এটা এখনও, এটা কেন্দ্র মন্ত্রী মানে পরিষদ যেটাকে করে দিয়েছে, ঘোষণা করা হয়েছে। কিন্তু এই যে বিল, এটা হবে ন্যাশনাল হায়ার এডুকেশন বিল অ্যাক্ট। এই বিলটার নাম হবে ন্যাশনাল হায়ার এডুকেশন বিল অ্যাক্ট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এরপরে প্রত্যেকটা পলিসির কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখা যাক এটার ব্যাকগ্রাউন্ড কী আছে, কীভাবে এটা এলো। সো দ্য পয়েন্ট ইজ দ্য ইভ্যালুয়েশন অফ এনইপি, ইভ্যালুয়েশন অফ এডুকেশন পলিসি। বলছি 1948 থেকে 49 সালে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন তৈরি হয়। এগুলো কিন্তু সবাই কপিতে লিখে নেবে, আমি বারবার বলছি, আবার বলছি, বসে নিয়ে ধীরভাবে কপিতে লেখো। এটা তোমাদের জিএসও অনেক কাজে লাগবে। 1948-49 ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, যাকে রাধাকৃষ্ণন কমিশন বলা হয়। 1952-53 সেকেন্ডারি এডুকেশন কমিশন, মুদালিয়া কমিশন। আমরা সবাই এটা খুব ভালোভাবে জানি মুদালিয়া কমিশনের সম্বন্ধে। 1964-66 ন্যাশনাল এডুকেশন কমিশন, কোঠারি কমিশন। এই তিনটেই আমাদের পূর্বে পড়া আছে, আমি শিওর, আমরা প্রত্যেকে জানি। নেক্সট 1968 সালে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, কোঠারি কমিশনের সুপারিশ এসেছিল, তখন আমাদের পিএম ছিলেন ইন্দিরা গান্ধী। এরপরে শিক্ষাটা কোথায় গেল না, 1976 সালে যখন সংবিধান এর যৌথ তালিকায় অন্তর্ভুক্ত করা হলো, যখন 42তম সংবিধান সংশোধন করা হলো, 42 অ্যামেন্ডমেন্ট যখন হলো ইন দ্য ইয়ার 1976, তখন শিক্ষাটাকে কোথায় নিয়ে যাওয়া হলো? কনকারেন্ট লিস্টে, যৌথ তালিকাতে। নেক্সট 1986 ন্যাশনাল পলিসি অন এডুকেশন, যেটাকে অপারেশন ব্ল্যাকবোর্ড বলা হয়। এই সময় মোস্ট প্রবাবলি প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। ওকে, এরপরে 1990 সালে রামমূর্তি কমিটি, 1992 সালে জ্ঞানেন্দ্র রেড্ডি কমিটি, আর 1992 সালে যেটা ইম্পর্টেন্ট, জাতীয় শিক্ষানীতির 1986 সালের যে নীতি ছিল সেটাকে সংশোধন করা হয়েছে, তখন আমাদের পিএম ছিলেন নরসিমহা রাও। ওকে, 2016-তে এলো সুব্রমণিয়াম কমিটি, আর 2019 থেকে 31 মে পর্যন্ত, যেটা আজকের এনইপি, যেটা মনে রাখবে, পয়েন্ট টু বি নোটেড, যেটা আজকের এনইপি, নিউ ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা নিউ এডুকেশন পলিসি যেটা বলবে, সেটা কে করেছিলেন? তার চেয়ারপারসন কে ছিলেন? কস্তুরী রঙ্গন।
কোশ্চেন হচ্ছে এই কস্তুরী রঙ্গন কে ছিলেন? Here the question arises that who is that কস্তুরী রঙ্গন? না, কস্তুরী রঙ্গন ছিলেন 2017 সালে ইসরোর একজন সায়েন্টিস্ট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এটা গেল ইভালুয়েশনস অফ এডুকেশন পলিসি। এরপরে প্রত্যেকটা এডুকেশন পলিসি হয়ে গেলে প্রত্যেকটা এডুকেশন পলিসির এইমস আছে। মোদি গভর্নমেন্ট আনভেলস নিউ এডুকেশন পলিসি 2020, বাজেট ইনক্রিজ টু 6%। প্রথমেই বলি যে বাজেটটা ছিল, এটা যে বাজেট ছিল, বাজেট আগে 4.53 বা এরকম কিছু ছিল, সেটা এখন ইনক্রিজ করে 4.43, সরি, সেটা ইনক্রিজ করে এখন জিডিপি 6% হলো এডুকেশনের ক্ষেত্রে। আগে ছিল 10+2 সিস্টেমস, সেটা এখন ডিভাইডেড হয়ে 5+3+3+4 ফরম্যাট হয়ে গেল। অল কোর্সেস টু বি এবল ইন রিজনাল ল্যাঙ্গুয়েজেস, সিঙ্গেল কমন এন্ট্রান্স এক্সাম হবে, কোডিং লেসন হবে, নো হার্ড ডিভাইড ইন সিস্টেম হবে, কলেজ বিকাম ইন ইন্টারডিসিপ্লিনারি কোর্সেস, এগুলো হবে। তো এগুলোকে আমি আর একটু এমফাসিস করে দিচ্ছি ম্যাটারগুলো কী কী না। এইমসগুলো ছিল, দেখো প্রথম এইমস ছিল বোর্ড এক্সামস উইল বি লো স্টেক অ্যান্ড টেস্ট অ্যাকচুয়াল নলেজ ইনস্টেড অফ রুট লার্নিং। তার মানে এটাই হচ্ছে কি, আগে যেমন চোখে মুখস্থ করে করিয়ে নিয়ে উত্তরে দাও, মানে কেরানি তৈরি করার যে সিস্টেম ছিল আগে, পড়াশোনা করো তুমি কেরানি হও, সেই সিস্টেম আর চলবে না। তোমাকে তোমার ভিতরে কিছু থাকতে হবে, তোমার জ্ঞানটার পরীক্ষা হবে, মাথায় রাখবে, তোমার মুখস্থটার পরীক্ষা হবে না। ওকে, 2 নম্বর পয়েন্ট, মাদার টাং টু বি এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। অবশ্যই মাতৃভাষা হবে, মাতৃভাষা তোমার পড়াশোনার মাধ্যম হবে। 5 পর্যন্ত অবশ্যই মাতৃভাষাতে হবে, তারপর তোমার নিজস্ব চয়েস। নেক্সট ওয়ান, reports cards will be comprehensive, report on skills and capabilities instead of just mark and statement. রিপোর্ট কার্ডটা কিন্তু নাম্বারের জন্যই তৈরি হবে না, মার্কশিটটা বাবা মাকে দেখানোর জন্য তৈরি হবে না, স্কুলে ভর্তি হওয়ার জন্য তৈরি হবে না। এটা তো তোমার কতটা জ্ঞান আছে, তুমি কতটা অ্যাচিভ করেছো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, সেটার উপর ডিপেন্ড করবে। নেক্সট ওয়ান ইজ, এগুলো পরে আমি আরও বলে দিচ্ছি, ন্যাশনাল মিশন অন ফোকাস অন বেসিক লিটারেসি অ্যান্ড বেসিক নিউমেরেসি। এই যে বেসিক লিটারেসি আর বেসিক নিউমেরেসি, এটার উপর ফোকাস দেওয়া হবে, সংখ্যা তত্ত্বের উপরে। Major changes in the pedagogical structure of curriculum with no rigid separation between streams. আর এটা কি, যে রিগিড সেপারেশন যেটা আছে, যে বাজে একটা সেপারেশন আছে না ভাই, আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স, সেটা আর থাকছে না এনইপিতে। এনইপি আসার পরে সেটা একদম টাটা, আর থাকছে না আর সায়েন্স আর্টস কমার্স আর কিচ্ছু নেই, পুরো ইজি পড়াশোনা। নেক্সট ওয়ান ইজ সিঙ্গেল রেগুলেটর ফর হায়ার এডুকেশন, একই রকম নিয়মে চলবে হায়ার এডুকেশনে। মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট অপশনস ইন ডিগ্রি কোর্সেস, নামটা কত ক্যাচি না, সিস্টেমটা হচ্ছে এটাই কি, মাল্টিপল এন্ট্রি এক্সিট অপশনস, কত ক্যাচি নামটা। তাহলে ভাবো যদি নামটা এতটা ক্যাচি হয়, তাহলে পড়াশোনাটা আরও কত জোরদার হবে। নেক্সট, ডিসকন্টিনিউশন অফ এমফিল, ডিগ্রির বোঝা থাকবে না, এমফিল করার দরকার নেই, এমফিল নেই তো। আর কি হবে, লো স্টেক বোর্ড এক্সাম, বোর্ড এক্সামের ক্ষেত্রে অনেক পরিবর্তন করা হবে, লো স্টেক করা হবে, লো স্টেক সেটা বলছি পরে। কলেজে ভর্তির ক্ষেত্রে কমন এন্ট্রান্স এক্সাম, সিস্টেমটা আগেই বললাম, 10+2 বিকামস 5+3+3+4. More emphasis on learning technology. আচ্ছা, এখানে দেখা হয়েছে ফাউন্ডেশন কোর্স বলে একটা করা হবে, সেই ফাউন্ডেশন কোর্সে সিসিই এই একটা ধারণা, এটার উপর আঙ্গনওয়াড়িদের উপর যেটা তৈরি, সেটা কিন্তু দেওয়া হবে এখানে। আর্টের ওপরে, কলার ওপরে জোর দেওয়া হয়েছে। আইআইটির ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে, ল মেডিকেল এসবের ক্ষেত্রেও অনেক পরিবর্তন, অনেক ল অ্যান্ড মেডিকেলের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি। নতুন আরেকটা থিওরি কি, ক্রেডিট ব্যাংক, একাডেমিক ক্রেডিট ব্যাংক, এবিসি, খুব ইম্পর্ট্যান্ট। এবিসি এখানে আছে, এই এডুকেশন পলিসির ভিতরে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এবিসি। তারপর 3 ল্যাঙ্গুয়েজ আর সাবটিক্যাল হলিডেজ, সাবটিক্যাল হলিডেজ কি, 3 ল্যাঙ্গুয়েজ কি, এগুলো প্রত্যেকটা আমি পরপর তোমাদেরকে বলে দিচ্ছি। এটা এক ঝলকে গেল এইমসগুলো, ঠিক আছে। এরপরে আমি চলে যাচ্ছি একদম বেসিকটা, যেটা দরকার, যেটা জানা খুব প্রয়োজন। অ্যাকচুয়ালি ওই যে 10+2 তো ছিল আগে, তাহলে এখন যেটা হলো, তাহলে 5+3+3+4, এটা কি হলো, কেমনভাবে হলো, কি জিনিস, সেটা জানা তো খুব প্রয়োজন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে যে আগেরটা তো বেশ ছিল, আগেরটা বেশ ছিল, তাহলে এটা কেন করা হলো? তার উত্তর আমি বলে দিচ্ছি যে আগেরটা অনেক ভালোই ছিল, আগেরটা খারাপ ছিল না, কিন্তু আগেরটাতে সাম অফ দ্য মেজর প্রবলেমস কারেন্টলি ফেসড বাই দ্য হাই এডুকেশন সিস্টেমস ইন ইন্ডিয়া, এটাতে কি হয়েছিল পুরোনো সিস্টেমটাতে, যে রিগিড সেপারেশনস অফ ডিসিপ্লিনস উইথ আর্লি স্পেশালাইজেশনস অ্যান্ড স্ট্রিমিং অফ স্টুডেন্টস ইন্টু ন্যারো এরিয়াজ অফ স্টাডিজ। এই যে স্ট্রিমটা ছিল না, সায়েন্স আর্টস কমার্স, এটাকে
ছাত্রছাত্রী কিন্তু একটা ন্যারো পথের দিকে নিয়ে চলে যাচ্ছিল, একটা একদম আর যেখানে বিকাশ হবে না, একটা বিকাশের সম্ভাবনা ছিল না, সেইরকম একটা গলির দিকে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, সেই জন্য এটাকে, আর এখানে এমফাসিস ডেভেলপমেন্টের ওপর কোনো এমফাসিস ছিল না, শুধুমাত্র পড়াশোনা পড়াশোনা, মেয়ার বুকিশ নলেজেই ছিল এটার। সেই জন্য শিক্ষা মন্ত্রক মনে করলো যে এটা পরিবর্তন করার দরকার, কেননা এর উদ্দেশ্যই ছিল এনাবেল। এটা কেন করা হলো না, এই এনইপির প্রধান উদ্দেশ্যই হলো এনাবেল অ্যান ইন্ডিভিজুয়াল টু স্টাডি ওয়ান অর মোর স্পেশালাইজড এরিয়াস অফ ইন্টারেস্ট, মানে একজন ছাত্র শুধুমাত্র একটা বিষয় নিয়ে পড়বে না, তার অনেকগুলো বিষয় জানা উচিত, তাই না? অ্যান্ড অলসো ডেভেলপ ক্যারেক্টার, এথিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালুজ, intellectual curiosity, scientific temper, creativity, spirit of service, and 21st century capabilities across discipline as well as professional, technical and vocational subject. এই এতগুলো অ্যাসপেক্টকে মাথায় রাখতে হবে, এতগুলো অ্যাসপেক্টকে মাথায় রেখে এই কাজগুলো করা হচ্ছে। ভোকেশনাল হতে পারে, প্রফেশনাল হতে পারে, টেকনিক্যাল হতে পারে, ভ্যালুজ হতে পারে, হিউম্যানিটিস হতে পারে, অনেকগুলো বিষয়ের উপরে একটা ছাত্রছাত্রীকে সামগ্রিক জ্ঞান দেবার জন্যই এনইপি। দ্যাট ইজ ওয়াই এনইপি, আর দ্যাট ইজ, আর এই জন্য এনইপি। আর কেন আর এই যে আগের যে সিস্টেম ছিল, যেটাকে আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলি, এডুকেশন সিস্টেম, হ্যাঁ, সেই সিস্টেমে ছাত্রছাত্রীরা কোথায়, ছাত্রছাত্রীরা একটা ন্যারো লেনের দিকে যেত, ন্যারো গলি, যেখান থেকে তাদের উন্নতির কোনো রাস্তা ছিল না। তার ভুক্তভোগী আমরা সবাই, তাই না? আমার সঙ্গে একমত তো? ওকে, নেক্সট। এরপরে আছে মেন টপিক্সে, এই পড়াশোনার মেন টপিকটা। তাই এই যে ভাগ হলো, 10+2 ছিল আগে, সেটা এখন হয়ে গেল 5+3+3+4। অ্যাকচুয়ালি দ্য সিস্টেম, হোয়াট দ্য অ্যাকচুয়ালি সিস্টেম ইজ, দেখে না যাক সিস্টেমটা আসলে কি। ওকে, তো আগে ছিল 2 ইয়ার্স, আগে ছিল 10 ইয়ার্স। প্রথমে ছিল 6 থেকে 16 মাধ্যমিক পর্যন্ত, তারপরে ছিল 2 ইয়ার্স 16 থেকে 18। এই তখন 16 থেকে 18 যখন আমরা পেলাম, তখনই আমরা নিজের নিজের ইচ্ছে মতো সাবজেক্ট নিতে পারতাম, ক্লাস 11-12 পড়তাম। কিন্তু এখন সিস্টেমটাতে যেটা হলো, এখন সিস্টেমটা একদম প্রথমেতে চলে যাচ্ছে আমি ফাউন্ডেশনাল স্টেজ, তাই তো? এই ফাউন্ডেশনাল স্টেজটা কিন্তু টোটাল ছিল 5 বছরের। এই স্টেজটা টোটাল হচ্ছে 5 বছরের স্টেজ, ঠিক আছে? 5 ইয়ার্স টোটালস। প্রথম 3 বছর, ফার্স্ট 3 ইয়ার্স, মানে যখন বয়সটা হবে তোমার 3 থেকে 6, যখন শিশুদের বয়স হবে 3 থেকে 6, তখন তাকে মানে একদম যে প্লে স্কুলের মতো করে পড়ানো হবে, আঙ্গনবাড়িতে পড়ানো হবে, ঠিক আছে? এতদিন পর্যন্ত সরকারি স্কুলে ভর্তি হতে গেলে লাগতো যে ওটা মানে ক্লাস 1 থেকে ছিল, তো নার্সারি থেকে, মানে প্রাইভেট স্কুলে যেমন থাকতো, যেমন কিন্ডার গার্ডেন যেমন থাকে, এলকেজি, ইউকেজি, KG1, তারপর স্ট্যান্ডার্ড 1 আসতো, ঠিক সেরকমই। এই জন্য 3 বছর আছে। এই 3 বছরটাকে প্লে বলা হচ্ছে। এই ক্ষেত্রে কি পড়া হবে না, এই ক্ষেত্রে পড়া হবে তোমার যে প্লেইং অ্যাক্টিভিটিস, বাচ্চাদের সাথে খেলার ছলে পড়াশোনা করাতে হবে। যেগুলো প্লে স্কুলে করেই থাকে সেগুলো কিন্তু এবার সরকারি স্কুলে করাতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে এগুলো কার আন্ডারে দেওয়া হয়েছে, না এগুলো দেওয়া হলো আঙ্গনবাড়ির আন্ডারে। এই 3 বছরটা আঙ্গনবাড়ির আন্ডারে দেওয়া, মানে এরকম একটা চিন্তাভাবনা চলছে। কিন্তু আঙ্গনবাড়িতে যে যারা আছেন, যারা পড়ান, যারা আঙ্গনবাড়িতে কর্মী যারা আছেন, তাদেরকে একটা সিস্টেমে এখানে কাজ করতে বলা হয়েছে। সিস্টেমটা হচ্ছে ECCE, ইম্পর্টেন্ট, ইউনিভার্সালাইজেশনস অফ আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, এই সিস্টেমের উপর বাচ্চাদেরকে পড়াতে হবে। বা এমনকি ডোর টু ডোর গিয়ে রিপোর্টও দিতে হতে পারে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে সবাই তো যারা আঙ্গনবাড়ির সঙ্গে যুক্ত আছে, একটা কথা ভেবে দেখো, যে যারা আঙ্গনবাড়ির সঙ্গে যুক্ত আছে তারা সবাই সমান শিক্ষিত নয়। তো যারা 10+2 আছে, যারা এই উচ্চ মাধ্যমিক আছে, তাদের জন্য একটা 6 মাসের কোর্স করা হবে এই টিচিংয়ের উপরে। আর যাদের ক্লাস 10 থেকে মানে ক্লাস মাধ্যমিক পর্যন্ত আছে বা বিলো মাধ্যমিক আছে, তাদের জন্য একটা 1 বছরের কোর্স করা হবে। এই কোর্সটা কীভাবে তাদেরকে অ্যাভেল করা হবে না, তার জন্য সরকার তাদেরকে স্মার্টফোনের মাধ্যম দিয়ে বা DTH-এ কোনো চ্যানেলের মাধ্যম দিয়ে করা হবে। এইরকম একটা পরিকল্পনা চলছে। তাহলে এইটা গেল প্রথম 3 বছর। এরপরে আরও 2 বছর আছে, 3 থেকে 6 বছর আমার পেরিয়ে গেল। এরপরে 6 থেকে 8 বছর, এই 2 বছরটা লাগবে। কিন্তু এই 6 থেকে 8 যে টাইমটা আছে, এই 6 থেকে 8 এই 2 বছর লাগবে তোমার 1 আর 2, ক্লাস 1 এবং ক্লাস 2 এই দুটো পড়ানোর জন্য লাগবে
মাস, এই 2 ক্লাস পড়ানোর জন্য বছরটা হবে 6 থেকে 8। তাহলে ফাউন্ডেশন কোর্স বা ফান্ডামেন্টাল কোর্স বা প্রি প্রাইমারি প্রাক প্রাথমিক সেই কোর্সটা হলো টোটাল 5 বছরের। বোঝা গেল? প্রথমে হবে 3 থেকে 6, যেটা আঙ্গনবাড়ি হতে পারে, বালবাটিকা হতে পারে, আর 2 বছর হলো যেটা প্রাইমারি স্কুল থেকে শুরু হবে, যেটা 1 থেকে 2, 1-2, হ্যাঁ 1-2, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী। এটাকে বলা হচ্ছে, পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে ফাউন্ডেশন কোর্সেস, ফাউন্ডেশন স্টেট। বহুত ইম্পর্টেন্ট, এটা আগে ছিল না। আমরা 1 কেজি 2 কেজি আমরা পড়িনি, পড়েছি কি? আমরা 1 কেজি 2 কেজি পড়িনি, আমরা ডাইরেক্ট ক্লাস 1, তাই না? ওকে, নেক্সটটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ মানে প্রস্তুতি পর্ব। এখানে আগে এজটা বলি না, এজটা এখানে ফ্যাক্টর করছে। এখানে এজটা হবে 8 বছর থেকে 11 বছর পর্যন্ত, বয়স হবে 3 থেকে 5, ক্লাস হবে 3, 4, 5, 3টে ক্লাস হবে। কটা ক্লাস হবে? 3, 4, 5 প্রস্তুতি পর্ব। এটাতে কি হবে? এটাতে পড়াশোনা যেটা করা হবে না, প্লে করা, খেলা তো অবশ্যই হবে, ডিসকভারি, ছাত্রছাত্রীদের মধ্যে আবিষ্কার প্রবণতা থাকতে হবে, অ্যাক্টিভিটি বেসড মানে অ্যাক্টিভিটির উপর জোর দেওয়া হবে, ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুমগুলোতে হবে, মানে ধরো ক্লাসরুমে শুধুমাত্র পড়াশোনা হবে না, প্রত্যেকটা জিনিসের উপর তাদেরকে ফোকাস করে তাদেরকে জানানো হবে। এবং সর্বোপরি ক্লাস 5 পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে তাদের নিজস্ব মাতৃভাষায় পড়তে হবে, ঠিক আছে। আর এটা গেল তোমার প্রস্তুতি পর্ব। আরেকটা 5+3 হয়ে গেল, আরেকটা 3+3 যেটা আছে সেটা হচ্ছে মিডিল, ক্লাস 6 থেকে 8। এবার এখানে একটা বোর্ড পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। ক্লাস 5-এ একবার বোর্ডও হতে পারে, ক্লাস 8-ও হতে পারে, 12-ও হবে। তো এই বয়সটা হচ্ছে 11 থেকে 14 বছরের ছেলেমেয়েরা এখানে পড়তে পারবে। এবার এইখানে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে না, এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই মিডল স্টেজটা সবাই ভালো করে দেখে নাও বা শুনে নাও, খুব ইম্পর্টেন্ট। এই জায়গাতে সাবজেক্টিভ বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে অবশ্যই, কিন্তু সেগুলো কেমনভাবে হবে না, এক্সপেরিমেন্টাল লার্নিং। ছাত্রছাত্রীরা যাতে এক্সপেরিমেন্ট করতে পারে সায়েন্সের সঙ্গে, ম্যাথের সাথে, সোশ্যাল সায়েন্সের সঙ্গে, হিউম্যানিটির সঙ্গে, প্রত্যেকটা বিষয় সম্বন্ধে প্রত্যেক ছাত্রছাত্রী যেন একটা সামগ্রিক জ্ঞান থাকে, তার জন্য টিচারদের ক্ষেত্রেও কিন্তু স্পেশাল ট্রেনিং করা হবে, ভোকেশনাল ট্রেনিং থাকবে। আচ্ছা, কম্পিউটার কোডিং বলে সিস্টেম, কম্পিউটার নলেজ দেওয়া হবে ছাত্রছাত্রীদেরকে। এবং ইন্টার্নশিপের ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট। ধরো ইন্টার্নশিপ মানে কেমন, ধরো তুমি পড়ছো ক্লাস 7-এ, তোমার হয়তো ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে তোমার, বা মোবাইল যন্ত্রের মোবাইলের ক্ষেত্রে তোমার খুব ইন্টারেস্ট আছে, তোমার খুব ভালো লাগে যে মোবাইল কী করে তৈরি হলো, বা কম্পিউটার কীভাবে তৈরি হলো, বা টিভি কীভাবে তৈরি হলো, বা তুমি ছবি আঁকতে ভালোবাসো, বা তুমি গান গাইতে ভালোবাসো, বা তুমি নাচ করতে ভালোবাসো। তখন তোমাকে স্কুলের মাধ্যম থেকে, সেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যম থেকে তোমাকে 10 দিনের জন্য ইন্টার্নশিপ করতে পারো। ইন্টার্নশিপ মানে বুঝতে পারছো সবাই, ইন্টার্নশিপ মানে কোনো স্পেশাল কোনো ব্যক্তির কাছে গিয়ে কোনো ক্লাস করা, তাই না? ধরো তুমি যদি ফটোগ্রাফ করতে চাও, তাহলে তোমাকে আগে একটা কোনো ভালো ফটোগ্রাফারের কাছে কদিন কাজ করতে হবে। যেমন ধরো বড় উকিল যারা থাকে, যখন কেউ নতুন ল পাস করে যায়, তখন তাকে প্র্যাকটিস করতে হয়। তো এটাকে ধরো এক ধরনের ইন্টার্নশিপ বলে। ক্লিয়ার হয়েছে? বুঝাতে পারলাম? তাহলে ইন্টার্নশিপ ব্যবস্থাটা হয়েছে। আর মাতৃভাষা বললাম, আর 3 ল্যাঙ্গুয়েজ সিস্টেম, 3টা ভাষায় পড়াশোনা অবশ্যই হবে, 3টা ভাষাতে পড়াশোনা। কটা ভাষাতে পড়াশোনা হবে? 3টে ভাষা, বাংলা, নিজস্ব হিন্দি, ইংলিশ, হিন্দি, এই 3টে ভাষা, আবার রিজনাল ল্যাঙ্গুয়েজ, এই 3টে ভাষার উপরেই কিন্তু ক্লাস হবে। 3টে ভাষার উপরে জোর দেওয়া হয়েছে। আর এই যে এনইপি, যেটা সবথেকে বেশি জোর দিয়ে, জানো কোনটা বিষয়টা প্রতি? রিজনাল ল্যাঙ্গুয়েজের প্রতি, ই লার্নিংয়ের প্রতি। আচ্ছা, বিভিন্ন কোর্সগুলোকে, আঞ্চলিক ভাষার কোর্সগুলোকে আপলোড করার জন্য দেখবে তুমি যে সমস্ত নোটস কিন্তু আমরা ইংরেজিতে পাই, বাকি আমাদের বিষয়ে পাই না। আমাদের 22টা ভাষা, সব ভাষাকে নোটসগুলো আমরা পাই না। তো এরকম একটা চিন্তাভাবনা প্রথম স্তরে 8টা ভাষাকে নিয়ে কাজ করার কেন্দ্র সরকার কাজ করার চেষ্টা করছে। তাহলে এটা গেলো আমার মিডিল স্টেজটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। মিডিল স্টেজ মানে 3 বছরের কোর্সটা যেটা ছিল, যেটা বাচ্চারা থাকবে 11 থেকে 14, আর বয়সটা হবে 6 থেকে, ক্লাসটা হবে 6 থেকে 8, মানে 6, 7, 8, আর বয়সটা হবে 11 থেকে 14। সাবজেক্টের বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে, আর ইন্টার্নশিপের গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট, লাস্ট, ওকে, 4 ইয়ার্স, এটা হচ্ছে 9 to 12, যেটাকে সেকেন্ডারি লেভেল বলা হচ্ছে। এইখানে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এখানে বয়সটা বলে 14 থেকে 18, ক্লাস 9, 10, 11, 12। আগে যেমন ছিল ম্যাট্রিকে অবশ্যই আছে, কিন্তু ম্যাট্রিকের উপর ততটা গুরুত্ব দেওয়া হয়নি, ঠিক আছে। লো স্টেক সিস্টেম আমি বলছি, পুরো বলছি। তাহলে মাল্টিডিসিপ্লিনারি স্টাডি মানে যে কোনো ছেলে মেয়ে তার নিজের পছন্দের মতো সাবজেক্ট
চয়েস করতে পারবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এই ক্ষেত্রে এটা এখনও কার্যকরী হয়নি, এটা নিয়ে আলোচনা চলছে। মানে একটা সংশ্লিষ্ট মন্ত্রক একটা পোল করে দেবে কি তুমি এই চারটে সাবজেক্ট আছে, ধরো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, হিস্ট্রি আর অ্যাকাউন্টস, এই চারটে সাবজেক্টের একটা কম্বিনেশন তৈরি করা হলো, এই কম্বিনেশনটাই তুমি নিতে পারবে। তো এরকম একটা কোনো পোল তৈরি করা হবে, তার বিষয়ে তুমি সাবজেক্টগুলো চয়েস করতে পারবে। গল্প হচ্ছে যে এটাতে প্রথমে হার্ড ডিভাইড ইন স্ট্রিম চলে গেলে টোটালি সায়েন্স, আর্টস, কমার্স এগুলো থাকলো না, ক্লিয়ার হয়ে গেলো, শেষ হয়ে গেল। এই পড়াশোনার মধ্যে কী থাকবে, নিজের ক্রিয়েটিভিটি থাকবে, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপর জোর দেওয়া হয়েছে, ফ্লেক্সিবিলিটির উপর জোর দেওয়া হয়েছে, স্টুডেন্ট চয়েস অফ সাবজেক্ট, ছাত্রছাত্রীর নিজের পছন্দ মতো বিষয় পড়বে, তোমার যেটা ভালো লাগে বই তুলো পড়তে থাকো, পুরো দুনিয়াটাই লেসেন, পুরো পৃথিবীটাই হচ্ছে লেসেন। পড়তে গেলে তোমার শোনো, পড়তে গেলে বই দরকার হয় না, পড়তে গেলে দরকার কি জানো, মন আর চোখ, পঞ্চ ইন্দ্রিয় সজাগ থাকলে তোমার জ্ঞান হবে। তোমার যদি 5টা সেন্স অফ অর্গানস যদি তোমার ভালো আছে, তুমি পড়াশোনা করতে পারবে, ড্যাম শিওর, ক্লিয়ার। তো এটা গেল হায়ার সেকেন্ডারি লেভেল, বোর্ড পরীক্ষা থাকছে না, তাহলে থাকছে 12 পরীক্ষা। তাহলে যদি আমি সংক্ষেপ করে দিচ্ছি একবার, প্রথম হচ্ছে ফার্স্ট 5 হচ্ছে ফাউন্ডেশন কোর্স, মানে এখানে তোমার বাচ্চারা হবে 3 থেকে 8 বছর পর্যন্ত, 1-2 ক্লাস প্লাস 3 বছর প্রি প্রাইমারি। সেকেন্ড হচ্ছে প্রস্তুতি পর্ব বা প্রিপারেটারি কোর্সেস, যেটা হচ্ছে ক্লাস 3 থেকে 5, বয়স 8 থেকে 11। তারপর মিডিল 6 থেকে 8 ক্লাস, 11 থেকে 14 এজ। তারপর হায়ার এডুকেশন 9 থেকে 12, মাল্টিডিসিপ্লিনারি, যার অ্যাটিটিউডটা হবে মাল্টিডিসিপ্লিনারি। তোমার কাছে অনেকগুলো রাস্তা খুলে যাবে, সেভারেল রাস্তা তোমার কাছে খুলে যাবে, ক্লিয়ার, বুঝাতে পেরেছি। এরপরে যাই, তাহলে এটা গেল এই সিস্টেমটা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে একটা প্রথমে বলছে লো টেক সিস্টেম, তাহলে আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি, ছোটো ছোটো বাচ্চাদের কথা মাথায় রেখে ইচ্ছে মতো কিন্তু ছাত্রছাত্রীরা ছুটি নিতে পারবে। এই ছুটিটাকে বলা হচ্ছে সাবটিক্যাল হলিডেজ, ক্লিয়ার, সাবটিক্যাল হলিডেজ। এরপরে একটা প্রশ্ন এখানে আসছে যে এই যে বোর্ড তৈরি করা হবে, ছাত্রছাত্রীর খাতা কীভাবে দেখা হবে, কোন সিস্টেমে তাদের কপি চেক করা হবে। প্রথমে আমি আসছি, কপি চেক করা হবে কোন সিস্টেমে, ঠিক আছে, কোন সিস্টেমে কপি চেক করবে, বোর্ডটাই বা কী হবে না, বোর্ডটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা এটা সবাই লিখে নিতে পারো যে কোন সিস্টেমে কপি চেক করা হবে না, সেই সিস্টেমটার নাম হচ্ছে 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস কার্ড। কি 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস কার্ড, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে ট্র্যাকিং স্টুডেন্ট প্রোগ্রেস ফর অ্যাচিভিং লার্নিং আউটকাম। সে কতটা শিখেছে থ্রু আউট সিস্টেমে, সেইটার জন্য 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেসিভ কার্ড। নিছকই মার্কশিট হবে না, বিজ্ঞানে এত, ইতিহাসে এত, 70, 80, 85 লেটার মার্কস, এইসব কিচ্ছু থাকবে না, ঠিক আছে। অ্যাচিভিং লার্নিং আউটকাম, কে রেজাল্টটা দেবে না, পরখ, রেজাল্টটা কে দেবে না, পরখ দেবে, পরখ। তাহলে হোয়াট ইজ পরখ না, পরখের কথা আসছে বোর্ড এক্সামস ডিজাইন ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য করেছে। এটা কে করেছে, ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার, পরখ। পরখের যার ফুল ফর্ম হচ্ছে, পরখ হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, পরখ, PARAKH। এই পরখের দ্বারা সব জিনিসটা পুরো দেখা হবে। লেটস টেক মানে বলছি, ধরো কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, তো ধরো মনে করো তার ইচ্ছে হলো যে ম্যাথের সে ম্যাথে দুর্বল, তার আগে দিয়ে ম্যাথে কোনো কাজে ম্যাথটা দুর্বল আছে, সেজন্য সে কি দুটো আসতে পারে যে ম্যাথে সে চয়েস করলো নিজেই, এরকম একটা মানে ধারণা চলছে যে ম্যাথে পরীক্ষা দেবে, তো ম্যাথের প্রথমে সে ভাবলো যে না আমি অ্যাডভান্স লেভেলে পরীক্ষা দেবো না, আমি ফাউন্ডেশন লেভেলে দেবো, তো সে নিজে চয়েস করতে পারে ম্যাথের এই লেভেলটা সে পরীক্ষা দিতে পারে, এরকম একটা বোর্ড পরীক্ষাতে এরকম দিতে পারে। আরেকটা কি হচ্ছে, তাকে সেকেন্ড চান্সও দেওয়া হতে পারে, ঠিক আছে, তার রেজাল্ট ভালো করার জন্য দ্বিতীয় চান্সও তাকে দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার নাম্বার দেওয়াটা কীভাবে হবে, কীভাবে নাম্বার দেবো, আগে তো দেখতে আমি স্কুলের কথা বলছি, কেউ একটু মাইন্ড করবে না, স্কুলে সবাই আনজাদি নম্বর দেয়, সেটা আমার কোনো ম্যাটার করাচ্ছে না। কিন্তু এইবারে হবে যে সিস্টেমটাতে নম্বর দেওয়া হবে, দেখো মার্কস যে নম্বর দেওয়া সেটাও কিন্তু একটা সিস্টেমের মধ্যে এনেছে সরকার, কত ভালো সিস্টেম। টিচার সিস্টেম, পিয়ার্স মানে হচ্ছে কম্পেনিয়ান মানে বন্ধু, সহপাঠী, শিক্ষক, ছাত্র, সহপাঠী আর শিক্ষক, এই 3 জনাই মার্কস দেবে। প্রথম একজন ছাত্র রাম যদি ছাত্র হয়, তো রাম নিজেকে নম্বর দেবে একবার, রাম তার বন্ধু শ্যামকে নম্বর দেবে, এবং সর্বোপরি তাদের স্যার তাদের দুজনকে নম্বর দেবে। ঠিক, ক্লিয়ার। পিয়ার্স টিচার সিস্টেমটা বোঝা গেছে। পিয়ার্স টিচার সিস্টেম মানে হচ্ছে রাম যদি ছাত্র হয়, সে রাম নিজেকে নম্বর দেবে, রাম তার পাশের বন্ধু শ্যামকেও নম্বর দেবে, এবং রাম ও শ্যামকে যে পড়ান সেই মাস্টারমশাই তাদেরকে নম্বর দেবেন। এই সিস্টেমের উপরে চলবে। এই টোটাল সিস্টেমটাকে কি বলছে না, এই টোটাল সিস্টেমটাকে বলছে 360 ডিগ্রি
হলিস্টিক প্রোগ্রেস কার্ড। আর এই পড়াশোনা করার জন্য, এভেল করার জন্য সরকার আরও কী কী ব্যবস্থা নেবে না, ডিজিটাল ক্লাসরুম হবে, ডিজিটাল লাইব্রেরি হবে, ঠিক আছে, আর অনেক ই লার্নিং সোর্সেস দেওয়া হবে প্রচণ্ড, এবং সপ্তাহে আরও কি এমন করছে যে সপ্তাহে 10 দিন বিনা ব্যাগে স্কুল যেতে হবে, সেদিন তোমার কী হবে, শুধু খেলাধুলা করা হবে। আচ্ছা একটা কথা বলছি, যখন আমরা ছোটো স্কুলে পড়তাম আমাদের খেলাধুলাটা কখন হতো জানো তো, যখন মাস্টারমশাই থাকতো না ক্লাসে, কেউ ক্লাস ফাঁকা, ফ্যান ঘুরছে, এই চল লাস্ট পিরিয়ডে খেলা হবে, এরকম একটা ছিল। কিন্তু এখন কি হলো না, খেলাধুলাটাকে সাবজেক্ট করা হলো, পাসের সাবজেক্ট না, খেলাধুলাটা পাসের সাবজেক্ট না, মেন সাবজেক্ট করা হলো। 15 আগস্ট দেখেছি আমরা, রিপাবলিক ডে স্কুলে দেখবে যে কোনো একটি মেয়েই গান করে আর কোনো একটি মাস্টারমশাই তবলা বাজায়। এবার কিন্তু সেটা হবে না, প্রত্যেকেরই ওটা একটা সাবজেক্ট, তাকে ওটা পড়তে সুযোগ করে দেওয়া হবে। সেটা কে করবে, সেটা সরকারি স্কুল করবে, আর তার জন্যই এই ন্যাশনাল এডুকেশন পলিসি। ক্লিয়ার? এরপরে আসছে, এটা ক্লিয়ার হয়ে গেল। ধরো এরপরে আমি আসছি হায়ার এডুকেশন অ্যান্ড কলেজ সিস্টেমে। দেখো ভালো করে একবার, হায়ার এডুকেশন অ্যান্ড কলেজ সিস্টেমে যাচ্ছি। তো হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন পুরো 4 বছরের একটা কোর্স করা হয়েছে। এটাকে টোটাল 4 ইয়ার্সের একটা কোর্স করা হয়েছে। টোটাল হায়ার এডুকেশনটাকে টোটাল একটা 4 ইয়ার্সের কোর্স করা হয়েছে। হায়ার এডুকেশন সিস্টেম যেটা আছে সেটাকে টোটাল 4 বছরের একটা কোর্সের আকার দেওয়া হয়েছে, ঠিক আছে। ন্যাশনাল ধরো আন্ডার গ্র্যাজুয়েশনস উইল বি দ্য ইদার 3 or 4 ইয়ার্স উইথ মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিস্ট অপশন। এইবারেই তো প্রশ্ন যে মাল্টিপল এন্ট্রি আর এক্সিস্ট অপশন এটা কি না। ফর কলেজ, আচ্ছা কলেজে ঢুকতে গেলে কি করতে হবে না, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলে একজন আছে, একটা সংস্থা আছে যে কিনা কন্ডাক্ট করবে এ কমন কলেজ এন্ট্রান্স এক্সাম টুয়াইস এ ইয়ার। আবার বলছি, কলেজে পড়তে গেলে একটা কমন কলেজ এন্ট্রান্স এক্সাম দিতে হবে টুয়াইস এ ইয়ার, অর্থাৎ বছরে 2বার এই পরীক্ষা হবে, ঠিক আছে। 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি কোর্স হবে, 4 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি ব্যাচেলার প্রোগ্রামস টু বি প্রেফার্ড। মাল্টি ডিসিপ্লিনারি, এবার এইখানে বলছি, ধরো আগে কি হতো যে এইচএস পাস করার পর কেউ ফার্স্ট ইয়ারে পড়লো, সেকেন্ড ইয়ার পড়লো, গ্র্যাজুয়েশন করলো না, ছেড়ে দিল, তখন তার বাকি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেটা পড়ে সেটা কিন্তু বেকার গেল। কিন্তু এই সিস্টেমে কী হবে, যদি কেউ পড়াশোনা ছেড়ে কোনো কারণে, হয়তো আর্থিক কারণে, পারিবারিক কারণে যদি পড়াশোনা ছেড়ে দেয়, ফার্স্ট ইয়ার করলো না, তো কোনো অসুবিধা হবে না। কারণ কি না, ফার্স্ট ইয়ার যদি তুমি এই সিস্টেমে এনইপি ন্যাশনাল নিউ এডুকেশন পলিসি যদি তুমি ফার্স্ট ইয়ার করো, তাহলে তুমি ফার্স্ট ইয়ারের জন্য সার্টিফিকেট পাবে। সেকেন্ড ইয়ার শুধুমাত্র করলে অ্যাডভান্স ডিপ্লোমা পাবে। থার্ড ইয়ার যদি করো তুমি ব্যাচেলার পাবে। আর 4 ইয়ার যদি তুমি করো তাহলে তুমি ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ এটা পাবে। ক্লিয়ার? বোঝা গেছে? আরও বলছি, ফার্স্ট ইয়ার যদি তুমি শুধু কমপ্লিট করো সার্টিফিকেট পেয়ে যাবে। সেকেন্ড ইয়ার করলে তুমি ডিপ্লোমা পেয়ে যাবে। থার্ড ইয়ার করো তুমি ব্যাচেলার ডিগ্রি পাবে। আর যদি তুমি 4 ইয়ার্স করো তাহলে তুমি ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ। বুঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? এটাকেই বলছে 4 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি ব্যাচেলর প্রোগ্রাম টু বি প্রিফার্ড। দ্যাট মিনস কি, ইন দ্য মিড অফ সেশন যদি কোনো ছাত্র মাঝামাঝি সময় ছেড়ে মিড টাইমে ছেড়ে দ্য ড্রপ আউট টু বি গিভেন অপশন টু কমপ্লিট ডিগ্রি। দ্য ড্রপ আউট স্টুডেন্টস শুড বি গিভেন অপশন। যারা ড্রপ আউট হয় তাদেরকেও অপশন দেওয়া হবে। এই অপশনটা তাদের কোথায় রাখা থাকবে, তাদের এই স্কোরটা কোথায় রাখা থাকবে, তারা যে পাস করেছে, তারা যে ফার্স্ট ইয়ার ক্লিয়ার ছিল, সেকেন্ড ইয়ার ক্লিয়ার ছিল, তাদের যে এই যে গুড মার্কস, এই ব্যাংকে সেভিংস পয়সা কোথায় রাখি আমরা, পয়সা সেভিংস করে অ্যাকাউন্ট রাখি তো, ঠিক সেরকমভাবেই এবিসি করেছে, এবিসি মনে রাখবে, এবিসি অ্যানিবডি ক্যান ড্যান্স না, এবিসি মানে হচ্ছে অ্যাকাডেমিক ব্যাংক ক্রেডিট। বোঝা গেছে? তো এই অ্যাকাডেমিক ব্যাংক ক্রেডিট যা সরাসরি কলেজের সঙ্গে যুক্ত থাকবে, সেই কলেজের সঙ্গে যুক্ত থাকবে, এবং যখন তুমি পরবর্তী ক্ষেত্রে পড়বে তখন তুমি অটোমেটিকলি তোমার ওই স্কোরটা দেখে তোমাকে আবার কলেজে অ্যাডমিশন করে দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এবিসিটা খুব ইম্পর্টেন্ট, নামটাও দারুণ দিয়েছে, সিস্টেমটাই ভালো। এটাকে কি বলছে, এটাকেই বলছে যে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট অপশন। পড়ার মন হলে পড়ো, 1 বছর করলে আবার কাজ করো, আবার পড়তে আসো। পড়ার কোনো বয়স নেই, পড়ার কোনো সীমায় নেই, যখন খুশি তুমি পড়তে পারো, তাই না? খুব ভালো সিস্টেম এটা। কিন্তু এক্সিট আফটার 1 ইয়ার সার্টিফিকেট নিয়ে চলে যাও,
এক্সিট আফটার 2 ইয়ার ডিপ্লোমা নিয়ে চলে যাও, এক্সিট আফটার 3 ইয়ার ব্যাচেলার নিয়ে চলে যাও, এক্সিট আফটার 4 ইয়ার রিসার্চ নিয়ে চলে যাও। আর শোনো, এমফিল আর থাকছে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস কি ডিসকন্টিনিউশন অফ এমফিল। এমফিল ডিগ্রি থাকছে না, তুমি পরে স্নাতক করতে পারো, ওই স্নাতক করতে পারো, এমএ করতে পারো আর পিএইচডি করতে পারো, এটা কিন্তু আছে। তাহলে এই গেল এডুকেশন সিস্টেম, পড়াশোনার উপর ফোকাস, এটা গেল। এরপরে এবারে ধরো কলেজগুলোকে কি করা হচ্ছে। তো কলেজগুলোকে কি করা হয়েছে না, কলেজগুলোকে বলা হয়েছে, যতগুলো কলেজ আছে, যে তাদেরকে আর কিন্তু কলেজের কোনো বোর্ড থাকছে না। যেমন ইউজিসি ছিল না, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, সেটা থাকছে না। প্রত্যেকটা কলেজকে তার অটোনমি পাওয়ার একটা কলেজ চালাতে পারবে, এরকম একটা সিস্টেমের কথা মাথায়, মানে কলেজগুলোকে আর কোনো বোর্ডের আন্ডার থাকতে পারছে না, কলেজগুলো স্বয়ংপ্রভু, মানে নিজের পাওয়ারই থাকবে। একটা মানে ইউনিভার্সিটিগুলো কোনো বোর্ডের আন্ডার থাকছে, ওগুলো নিজের একটা বোর্ড, এরকম একটা চিন্তা ভাবনা করানো হচ্ছে। এবং ধরো রিসার্চ করার জন্য, প্রত্যেকটা জায়গাতে রিসার্চ করার জন্য মানে একটা সেন্টার তৈরি করা হবে, কলেজ সেই রিসার্চ সেন্টারগুলো ডাইরেক্ট কলেজের সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে। আর সর্বোপরি by 2040 NEP aim to become multidisciplinary institution, each will aim to have 3000 or more স্টুডেন্ট। এরকম অনেক কলেজ করা হবে 2030 সাল পর্যন্ত। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম একটা মাল্টিডিসিপ্লিনারি ইউনিভার্সিটি থাকবে, যেখানে সমস্ত কিছু পাওয়া যাবে, ঠিক আছে। এই এনইপির ছিল এই উদ্দেশ্য, যে শিক্ষা ব্যবস্থাটাকে অনেকটা ইনক্রিজ করা। তাহলে এই গেল মোটামুটি আমাদের এনইপি, ঠিক আছে। এটা অনেকটা বড় একটা পেজ, সেটাকে যতটা পারলাম। আচ্ছা, আরেকটা কথা আছে যে হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে আইআইটির ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হবে, এটাও বলা হয়েছে যে আইআইটির ক্ষেত্রেও পরিবর্তন হবে। এবং পড়াশোনার ক্ষেত্রে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে ই লার্নিংয়ের প্রতি, অনলাইন ক্লাসের প্রতি, এই মানে আধুনিকতার প্রতি বেশি যোগ দেওয়া হয়েছে। সাবজেক্টগুলো কী কী হতে পারে সাবজেক্ট, এইবারে এই সিস্টেমে পড়াশোনা হবে, কৃষিবিজ্ঞান পড়াশোনা হবে, আইন নিয়ে পড়াশোনা হবে, যার যেটা খুশি সেটা নিয়ে এবারে কিন্তু পড়াশোনা শুরু করতে পারে, এই সিস্টেমে এটা কিন্তু বলা হয়েছে। তাহলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কী বললাম না, যে একটা টেস্ট হবে, যে টেস্টটা কী হবে না, টেস্টটার নাম ন্যাশনাল টেস্টিং এজেন্সি টেস্টটা নেবে, যেটা টুয়াইস এ ইয়ার। আচ্ছা চলো সবগুলো একবার আমি বলে দিচ্ছি, সবগুলো যদি র্যাপ আপ করি পুরো সিস্টেমটা, যদি র্যাপ আপ সিস্টেমটা করি পুরো, না এটা কে করেছিল না, এই সিস্টেমটা পুরো তৈরি হলো যে 2020 সালে নিউ এডুকেশন পলিসি তৈরি হয়ে গেল, যার প্রধান উদ্দেশ্যই ছিল যে ভারতবর্ষকে, যার প্রধান উদ্দেশ্য কী ছিল না, যার প্রধান উদ্দেশ্য ছিল এই এনইপির প্রধান একদম মেন উদ্দেশ্যই ছিল যে ইন্ডিয়া গ্লোবাল নলেজ সুপার পাওয়ার, ইন্ডিয়া যাতে একটা গ্লোবাল নলেজ সুপার পাওয়ার দেশ তৈরি হয়, সেই জন্যে এইটা করা হয়েছিল, এই সিস্টেমটা করা হয়েছে। এই ন্যাশনাল এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন পলিসিটা নেওয়া হয়েছে, যাতে ভারতবর্ষ সমস্ত জায়গাতে, বিশ্বের সব জায়গাতে ভারতবর্ষ তার শিক্ষাকে তার জ্ঞানকে চারদিকে দিতে পারে। এই জন্য এই থিওরিটাকে বলা লাইট বাই টাইট থিওরি। These reforms would transform the life of million Indians. বারবার বলছি, these reforms would transform the life of million Indians. কি পয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি আরেকবার, যে এখানে বোর্ড এক্সামের মানে গুরুত্বটা কমিয়ে দেওয়া হলো, মাদার ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হলো, সিস্টেমটা 10+2 ছিল সেটাকে 5+3+3+4 করে দেওয়া হয়েছে, ঠিক আছে। মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট অপশন থাকবে, ডিসকন্টিনিউশন অফ এমফিল থাকবে, লো স্টেক বোর্ড এক্সাম থাকবে, কমন এন্ট্রান্স থাকবে, ঠিক আছে। আর সর্বোপরি টেকনিক্যাল পড়াশোনার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে, সিঙ্গেল থাকে, হ্যাঁ। তো এই গেল মোটামুটি আমাদের। আর সব থেকে বড় কথা, যে তিনটে কথা বললাম, তিনটে ওয়ার্ডের উপর এই কথা, এই সিস্টেমটা নির্ভর করে, সেই তিনটে ওয়ার্ড হলো মাল্টিডিসিপ্লিনারি, হলিস্টিক আর ফ্লেক্সিবিলিটি। সো দিস ইজ হোল অ্যাবাউট দ্য এনইপি। আই থিঙ্কস কি এটা তোমাদের খুব ভালো লেগেছে। অনেক বড় টপিক, কম সময়ের মধ্যে করার চেষ্টা করলাম। শেষ করার আগে এক কথা বলতে চাই কি, এটা যদি সময় পাও তো কপিতে লিখে নিও, কারণ অনেকগুলো টপিকস আমি বলে দিলাম, যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের কাজে লাগবে। আর বাড়িতে ঠিক এইভাবেই এখন যতটা ধ্যান দিয়ে এই ক্লাসটা করলে, ঠিক ততটা ধ্যান দিয়েই পড়াশোনা করে যাও, দেখবে তোমার নিরন্তর প্রচেষ্টা, তোমার পড়াশোনা, তোমার সময় দেওয়া, তোমার খাটানি একদিন সাকসেসের দরজায় পৌঁছাবে, ঠিক।
ততক্ষণ পর্যন্ত নিজেকে সুস্থ রেখো, বাড়িতে থেকো আর পড়াশোনা চালিয়ে যাও। মনে রাখবে, একটা কথা মনে রাখবে, এ টিচার, এ পেপার অ্যান্ড এ পেন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তাই পড়াশোনা করবে, বি টাচড উইথ আরসি এডুকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়ার সেলফ। টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ।